সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল আরআরসি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার পেপার সলিউশনের উপর। আজকে তার 15th ভিডিও। এর আগে 14টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, প্লেলিস্ট করা আছে, তার লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে আছে অথবা কমেন্ট বক্সেও আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নাও। আজকে দেখবো আমরা 24শে আগস্ট 2022-এর থার্ড শিফটের কোশ্চেন। এখানে টোটাল 25টা ম্যাথের কোশ্চেন আছে। এই 25টা ম্যাথের কোশ্চেন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, দেখো পরীক্ষার হলে গিয়ে তোমরা অনেক বেশি বেনিফিট পাবে। তোমরা এক কাজ করো, আজকে আমার সলিউশন দেখার আগে নিজেরা একবার করে সলিউশন করো এবং পুরো ক্লাসের শেষে তোমরা কত স্কোর করতে পারলে, 25-এর মধ্যে কত স্কোর করলে সেটা কমেন্ট করে জানাও। আর এই টোটাল যে ক্লাস, এই ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেল ক্র্যাক ইউর জব এখানে আপলোড করে দেবো আমি। তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে ডাউনলোড করে নিও। চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সেও আছে এবং কমেন্ট বক্সেও দেওয়া আছে। তাহলে শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, যদি নিচের তথ্যগুলোর গড় যদি 4 হয় তবে শূন্যস্থানের সংখ্যাটি কী হবে। দেখো গড় নর্মালি আমরা কিভাবে করেছি, কিছু সংখ্যা দেওয়া থাকে, মনে করো 2, 3, 5, 6 সংখ্যাগুলো দেওয়া আছে। যদি এর গড় বের করতে হয় আমরা কীভাবে করি, যে 3 আর 2 5, 5 আর 5 10 আর 6 কত হয়ে যায় 16, আর টোটাল সংখ্যা কতগুলো আছে 4টে, অর্থাৎ গড় কত হয়ে যাবে আমাদের 4। এভাবেই করি। কিন্তু এখানে দেখো গ্রুপ ডাটা দেওয়া আছে। গ্রুপ ডাটার মানে কি, দেখো মনে করো একটা ক্লাসে টোটাল 10 জন ছেলেপেলে আছে। একটা ক্লাসে কতজন আছে, 10 জন আছে। এবার 10 জনের মধ্যে 3 জন পেয়েছে 50 করে নম্বর, ঠিক আছে। 3 জন পেয়েছে 50 করে নম্বর, 2 জন পেয়েছে 25 করে, আর 4 জন পেয়েছে 3 করে, 3 নয় 30, আর 1 জন পেয়েছে 10। বোঝা গেল? মনে করো 10 জন যে ছাত্রছাত্রী আছে তার মধ্যে 3 জন পেয়েছে 50 করে, 2 জন পেয়েছে 25 করে, 4 জন পেয়েছে 30 করে, আর 1 জন পেয়েছে 10 করে। তাহলে এটার যখন লেখা হবে তখন কি আলাদা আলাদা করে লেখা হবে, যে 50 পেয়েছে একজন, আবার 50 পেয়েছে একজন, আবার 50 পেয়েছে একজন, এরকম করে কি আলাদা আলাদা করে ছক লেখা হবে? আলাদা আলাদা করে লেখা হবে না। তখন সেটা লেখা হয়ে যায় যে 50 নম্বর পেয়েছে কতজন পেয়েছে, 3 জন। আচ্ছা 25 নম্বর পেয়েছে কতজন, 2 জন। এই যে নিচে যেগুলো লেখা হচ্ছে 1, 3 জন, 2 জন, বা যে নাম্বার অফ স্টুডেন্টস বা সংখ্যা যেটা, সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। মানে এই যে 50 নম্বরটা কতবার এসেছে, 3 বার এসেছে। 25 নম্বরটা কতবার এসেছে, 2 বার এসেছে, এরকম। বোঝা গেল? তাহলে এই ছকটার মানে কি, মানে এখানে বলতে পারো যে মনে করো 3 নম্বর কতজন পেয়েছে, 3 জন। তাহলে এর গড় বের করতে গেলে এ দুটোকে গুণ করতে হবে, ঠিক আছে। দেখো 3, 3, 3, 3 জন তো 3 করে পেয়েছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কী করতে হয়, যোগ করতে হয় যতগুলো সংখ্যা থাকে। দেখো 5 পেয়েছে কতজন, 4 জন। তাহলে আমাকে 5কে কতবার যোগ করতে হবে, 4 বার। তো আমরা শর্টকাটে করার জন্য কীভাবে করি, যে না নিচের ফ্রিকোয়েন্সিতে গুণ করে দিই, অর্থাৎ 3 গুণ 3 যোগ, আচ্ছা এটার এইভাবে লিখলাম না আমি তোমাদের, দেখো তোমরা তো বুঝতে পেরেছো। তাহলে এবার আমি ডাইরেক্ট লিখতে পারি 3 3 কত হয়ে যাবে 9, প্লাস 4 5 20, প্লাস দেখো এটার মান বের করতে বলেছে, তাহলে এটা কী হয়ে যাবে আমাদের 9x হয়ে যাবে, প্লাস 8 2 16, আর ভাগ করব কত দিয়ে আমরা, 3 আর 4 7। দেখো 3 জন আছে 4 জন আছে, তাহলে কী হয়, টোটাল সংখ্যা দিয়ে তো আমাকে ভাগ করতে হবে। তাহলে সেটা কত হয়ে যাবে, 3 আর 4 7, 8 আর 7 15 আর x, অর্থাৎ 15 যোগ x। এই যে গড়, এটাও একটা গড়, এই গড় কত বলেছে এখানে 4, গড় কত 4। তাহলে আমরা সলিউশন করলে কী হবে, আচ্ছা 9 আর 20 হবে 29, 29 আর 6 35 আর 10 45, অর্থাৎ 45 প্লাস 9x সমান হয়ে যাবে 60 প্লাস 4x। তাহলে দেখো 45 এপাশে আসবে, মানে এপাশে কত হয়ে যাবে আমার, 60 থেকে 45 বাদ দিলে 15, আর এপাশে 9 থেকে 4 এপাশে আসলে কত হয়ে যাবে 5x। তাহলে x এর মান কত হয়ে যাবে 3। বোঝা গেছে, x এর মান কত হয়ে যাবে 3। নেক্সট বলেছে দ্য কফিশিয়েন্ট, মানে এই রাশিতে x4 y3 এর সহগ কত। সহগ বা কফিশিয়েন্টটাকে কাকে বলে তাকে দেখো, মনে করো x স্কোয়ার, মনে করো 4x স্কোয়ার আছে, তাহলে এই x স্কোয়ারের সহগ হচ্ছে এই 4। বোঝা গেল যে x স্কোয়ারের সাথে কত গুণ আকারে আছে, দেখো 4 আছে না গুণ আকারে, তাহলে সহগ বা কফিশিয়েন্ট বলা হবে এই 4কে। যেমন x যদি বলে x এর সহগ কত, এখানে কিছু নেই মানে 1 আছে, x এর সহগ কত 1। যদি 5x কিউব বলে তাহলে x কিউবের সহগ কত 5। তাহলে এই যে x স্কোয়ার বা x কিউব বা x, এগুলোর সাথে যেটা গুণ আকারে থাকে
সেটাকেই বলা হয় কোএফিসিয়েন্ট বা সহগ। বোঝা গেছে? এবার বলেছে এই যে এই রাশিটা আসবে এর সহগ কত। তাহলে সবার আগে তোমাকে আগে এটাকে ভেঙে নিতে হবে। দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার আছে আর a প্লাস বি তার হোল স্কোয়ার আছে। এটাকে যদি আমি ভাঙি, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার। আচ্ছা লিখে দিই, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী হয়ে যায়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বোঝা গেছে? এবার দেখো a মাইনাস বি, তাহলে a স্কোয়ার কী হয়ে যাবে? 3 × 9, 3x তার হোল স্কোয়ার, তাহলে হয়ে যাবে 9x স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 × 4, 3 × 4 12xy, আর এদিকে প্লাস 4y স্কোয়ার। এটুকু বোঝা গেছে? এদিকে কী আছে? ইন্টু আছে। আবার এখানে কী হয়ে যাবে তোমার? a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ারকে কী লিখবো আমরা? x4 লিখবো প্লাস 2x স্কোয়ার y কিউব প্লাস ওয়াইয়ের পাওয়ার 6। বোঝা গেছে? এবার দেখো বলেছে x4y কিউব এর সহগ কত। তাহলে কোথায় আমার x4y কিউব আসে? দেখো x4y কিউব, তার মানে কি যে রাশিতে আমার xy একসাথে থাকবে। দেখো x4y কিউব আমরা কোথায় পাবো? এই দেখো x স্কোয়ার আছে আর y কিউব আছে, তাহলে এখানে x4 আর y কিউব আসবে হচ্ছে আমাদের যখন এই 9x স্কোয়ার আর 2x স্কোয়ার y কিউব গুণ করব। দেখো 9x স্কোয়ারের সাথে তো এটা গুণ হবে, তারপরে মাইনাস 12xy এর সাথে এটা গুণ হবে, তারপরে 4y স্কোয়ারের সাথে এটা গুণ হবে, তারপরে তো আমি পাবো। তাহলে আলটিমেটলি আমি পুরোটা না করে যদি আমি দেখি যে কোথায় আমার x4y কিউব আসছে, দেখো 9x স্কোয়ার ইন্টু 2x স্কোয়ার y কিউব, এটাকে যদি আমি গুণ করি তবেই আমার এই x4y কিউব চলে আসে। কীভাবে? দেখো 9 দুগুণে কত হয়ে গেল? 18 হয়ে গেল, আর x স্কোয়ার মানে হয়ে যাবে x4, আর এদিকে y কিউব পড়ে আছে, তাহলে চলে আসলো x4y কিউব। এবার বলেছে এর সহগ কত, তাহলে এর সাথে কত আছে? 18 আছে, তাহলে এর সহগ কী হয়ে যাবে? 18। বলেছে যদি রবি মনুর থেকে 2 বছর আগে বার্ষিক চক্রবৃদ্ধি 4% হারে 3000 টাকা ধার নিয়ে থাকেন, তবে তাকে কত টাকা ফেরত দিতে হবে। আচ্ছা অ্যাকচুয়ালি 3000 টাকার চক্রবৃদ্ধি হারে সুদ আসল কত হবে তাই জানতে চেয়েছে। সুদের হার কত? 4%। 4%কে লিখতে পারি আমরা 4/100 = 1/25। মানে যদি 25 টাকা নিয়ে থাকে তাকে দিতে হবে কত টাকা? 26 টাকা। 1 টাকা তো আমার কী হয়ে যাবে? সুদ হয়ে যাবে। যেহেতু চক্রবৃদ্ধি এবং 2 বছরে, তাহলে এটার আমি স্কোয়ার করব। 3 বছরে বললে কিউব করতাম, 4 বছরে বললে পাওয়ার 4 হতো। তাহলে 25-এর স্কোয়ার মানে কি? 625, আর 26-এর স্কোয়ার 676। এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ আসল। আমাকে বলেছে সুদ আসলই বের করতে, কারণ কত টাকা ফেরত দিতে হবে, আসলও ফেরত দিতে হবে তার সাথে সুদও ফেরত দিতে হবে। এবার বলেছে এই 625-এর মান বলেছে 3000 টাকা। 625-এর মান কত? 3000 টাকা ধার নিয়েছিল, আসল কত আমার? 625, তার মানে 625 মানে 3000, তার মানে 676-এর মান কত হবে? 3000 ইন্টু 676/625, 25 দিয়ে কাটলে 25 হয়ে যাবে, আর এটা 25 দিয়ে কাটলে 12/25 হয়ে যায় 300, আর একটা 0 পড়ে থাকবে। 5 দিয়ে কাটলে 5 × 5 = 25, আর 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, মানে 5 × 24 = 120। আচ্ছা এবার গুণ করে দাও, 676 ইন্টু 24 গুণ করলে কত হয়ে যাবে? 24-এর 4, হাতে 2, 4 × 7 = 28, 30-এর 0, হাতে 3, 24, 27, আর এদিকে গুণ হয়ে যাবে 12, হাতে 1, 15, 5, হাতে 1, 12 × 13, 4, 2, 2, হাতে 1, 3 × 4 = 6, 16। আচ্ছা গুণ করলে হয়ে যাবে হচ্ছে আমার 16, 2, 2, 4/5। আচ্ছা 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? যে সংখ্যাটাকে ভাগ করবে তাকে ডবল করে দিয়ে 1 ঘর আগে বিন্দু দিয়ে দেবে। তাহলে 16224-এর ডবল কত হয়ে যাবে? 8, 4, 4, 32। এটা হয়ে গেল ডবল। আর কি বললাম? 1 ঘর আগে বিন্দু দিয়ে দিতে, 1 ঘর আগে বিন্দু। তাহলে আচ্ছা রবিকে কত টাকা ফেরত দিতে হবে? 3244.8 টাকা বা 80 পয়সা। বোঝা গেছে? 3244.8। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কি যে রচনা 60 মিনিটে 21টি কমলা খেতে পারে।
35টি কমলা খেতে তার কত মিনিট সময় লাগবে? ছোটোবেলায় বাচ্চাদের একদম অঙ্ক করতাম। 21টি কমলা খেতে টাইম লেগেছে 60 মিনিট, 35টি কমলা খেতে টাইম লাগবে 60 গুণ 35/21। ঠিক আছে, 60 গুণ 35/21। 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটলে 5, আর 3 দিয়ে কাটলে 20, অর্থাৎ 100 মিনিট। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, সরল করতে বলেছে এটাকে। 625 রুটের বাইরে আসলে কত হয়ে যাবে? 25 প্লাস মাইনাস 324 মানে 18 প্লাস 33, 33-এর স্কোয়ার কত? দেখো, শর্টকাটে স্কোয়ার বের করার একটা নিয়ম বলে দিচ্ছি। 33-এর কী হবে? স্কোয়ার করতে হবে। তাহলে দেখো, 3-এর স্কোয়ার কত? 9, মানে 09 লিখবে। দুটো সংখ্যা লিখতে হয়। আবার 3-এর স্কোয়ার কত? 09। আর এদিকে লিখবে, এই দুটোকে গুণ করবে। 3 তিরিককে 9, 9 দুগুণে 18, উপরে 2 আছে মানে আরও গুণ করবে, অর্থাৎ 18। এক ঘর ছেড়ে লিখবে, 18 মানে এখানে লিখে দেবো। এবার যদি আমি যোগ করি 9, 8, 9 রেখে 10, তাহলে 33-এর স্কোয়ার হয়ে যায় 1089, 1089। যে কোনো তুমি রুট স্কোয়ার করতে যাবে, যে কোনো কিছুর স্কোয়ার করতে যাবে, এই নিয়মটা খেটে যাবে। ঠিক আছে, এখানে আলাদা আলাদা নিয়ম নেই যে 5-এর বেলায় আলাদা নিয়ম, 10-এর বেলায় আলাদা নিয়ম, না। এই একটা ইউনিভার্সাল নিয়ম, এই নিয়মে তুমি যত খুশি করতে পারো। আচ্ছা, 25-এর থেকে 18 যদি চলে যায় তাহলে কত থাকবে? 8, 7 থাকবে। আর 1089-এর সাথে 7 যোগ করলে 1096। নেক্সট কোশ্চেন বলেছে, একজন বিক্রেতা তার পণ্যের 3/5 25% লাভে বিক্রি করেন এবং বাকিটা ক্রয় মূল্যে বিক্রি করলেন। সম্পূর্ণ লেনদেনে তার লাভ বা ক্ষতির অংশ কত? আচ্ছা, মনে করো একজন বিক্রেতা আছে, সে 3/5, মনে করো তার কাছে 500 টাকার জিনিস ছিল। সে 500 টাকার 3/5 মানে কি 300 টাকার জিনিস 25% লাভে বিক্রি করেছে। মানে এখানে লাভ হয়েছে কত? তার 75 টাকা। ঠিক আছে, বাকিটা ক্রয় মূল্য, মানে বাকিটা 200 টাকার জিনিস সে 200 টাকাতেই বেচে দিয়েছে। তাহলে টোটাল যে তার টোটাল যে ক্রয় মূল্য সেটা কত? টোটাল 500 টাকার জিনিস ছিল তার কাছে। এই 500 টাকার উপরে সে লাভ করেছে কত টাকা? 75 টাকা। 75 টাকা লাভ করেছে ইন্টু 100, মানে পার্সেন্টেজ বের করতে বলেছে। 2, 1, 2, 5 দিয়ে কাটলে 15। তাহলে আলটিমেটলি তার লাভ হয়েছে কতটা? টোটালের উপর 15% লাভ হয়েছে। বোঝা গেছে? নেক্সট। আচ্ছা, বলেছে নিচের কোনটি একটি চতুর্ভুজ নয়? চতুর্ভুজ, ট্রাপিজিয়াম দেখতে কেমন হয়? এরকম অনেকটা। সার্কেল দেখতে এরকম হয়। আচ্ছা, রম্বস দেখতে 4টে বাহুই সমান অনেকটা এরকম হয়। আর প্যারালালোগ্রামও কিছুটা এরকমই দেখতে হয়, তবে সেটা আয়তক্ষেত্রের মতো অনেকটা, এর অপোজিট বাহুগুলো সমান। আচ্ছা, এবার তুমি নিজেই বলো এর মধ্যে কোনটা চতুর্ভুজ নয়? এটার 4টে বাহু, এটার 4টে বাহু, এটার 4টে বাহু, সেগুলোকে তো চতুর্ভুজ বলে। আর এই যে সার্কেলটা কি? সার্কেল তো একটা বৃত্ত, এর বাহু কোনটা? এর তো কোনো বাহুই নেই। তাহলে সার্কেল হয়ে যাবে আমাদের এটার সঠিক অ্যান্সার, যে এটা কোনো চতুর্ভুজ নয়। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দুটি সংখ্যার গড় 26 এবং একটি সংখ্যা 12 হয়, তবে অন্য সংখ্যাটি কত? দুটি সংখ্যার গড় 26, মানে টোটাল সংখ্যাটার যোগফল কত হয়ে যাবে? 52। 26-এর ডবল 52 তো। দুটি সংখ্যার গড় যদি 26 হয় তাহলে তাদের সমষ্টি কত হয়ে যাবে? 52। একটি সংখ্যা 12, তাহলে 52 থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দাও, পড়ে থাকে 40। তাহলে অপর সংখ্যাটি কত হয়ে যাবে? 40। আচ্ছা, এটা একটা বেশ দেখতে ভালো অঙ্ক, আসলে ভালো না কিন্তু দেখতে ভালো। আচ্ছা, তার আগে একটা জিনিস শিখে নাও, তোমরা 11-এর স্কোয়ার করতে পারো। 11-এর স্কোয়ার কত হয়ে যায়? 121, 1, 2, 1। আচ্ছা, 111-এর স্কোয়ার করতে পারো। 111-এর স্কোয়ার কত হয়ে যায়? 1, 2, 3, 1, 2, 3, 2, 1, 1, 1, 1, 1, 1, 1, 1, 1, 1। এগুলোর স্কোয়ার কী করে করবে দেখো, যখন আমার 11-এর স্কোয়ারে 1 কটা আছে? 2টো আছে, সেজন্য 1, 2, আবার উল্টো দিকে চলে আসবে 1, মানে একবার সিঁড়ি দিয়ে উঠবে, একবার সিঁড়ি দিয়ে নামবে। 3টে 1 আছে, মানে 1, 2, 3, আমি 3 ধাপ উঠে গেলাম, আবার উল্টো দিকে নেমে আসতে হবে 2, 1। 4টে 1 আছে, মানে 1, 2, 3, 4 উঠলাম। এবার আমাকে কি 4-এর বেশি আর উঠতে পারবো না, আবার নামতে হবে, অর্থাৎ 3, 2, 1। আচ্ছা, 5টে 1 আছে, মানে 1, 2, 3, 4, 5, আবার 5-এর থেকে কত হবে? 4, 3, 2, 1। বোঝা গেল? এবার তোমরা আসলে করতে পারবে। যে দেখো, রুটের মধ্যে কত আছে? 1, 2, 3, 4, মানে 4টে 1 আছে। 4টে 1-এর স্কোয়ারই এটা হবে আমার।
তাহলে বাইরে আসলে কত হয়ে যাবে তোমার 4টে 1। বোঝা গেছে? 4টে 1। একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 7 সেমি এবং উচ্চতা 15 সেমি হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? একটা সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ বলেছে 7 সেমি আর উচ্চতা বলেছে 15 সেমি, তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? মানে টোটাল সারফেস এরিয়া, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল দেখো, সমগ্র তল মানে কি? এটা কি? এটা মনে করো একটা সিলিন্ডার। এবার সিলিন্ডারে একটা ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে কত, আর আরকে কত বলা আছে? 7 সেমি, আর উচ্চতাকে বলা আছে 15 সেমি। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, সবার আগে কী নেবো আমি? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমির পরিধি 2 পাই আর। ভূমি কি? ভূমি তো এর একটা গোল, মানে বৃত্ত, বৃত্তের পরিধি কি? 2 পাই আর। এই ভূমির পরিধির সাথে উচ্চতা গুণ করতে হবে ইন্টু 8। এটা হয়ে গেল হচ্ছে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে উপরে দেখো একটা বৃত্ত আছে, নিচে একটা বৃত্ত আছে, তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রফল নিতে হবে। তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? একটার যদি পাই আর স্কোয়ার হয় তাহলে দুটোর কি হয়ে যাবে? 2 পাই আর স্কোয়ার। বোঝা গেছে? এখান থেকে আমি কমন নেব 2 পাই আর। 2 পাই আর কমন নিলে পড়ে থাকবে এখানে এইচ প্লাস আর। কী পড়ে থাকবে? এইচ প্লাস আর। এবার বসিয়ে দাও। দেখো আগে অপশানের দিকে তাকিয়ে দেখো, সবগুলোর কিন্তু পাই এখানে দেওয়াই আছে, তাহলে পাই আমাদের ভাঙার দরকার নেই। 2 গুণ পাই গুণ আর কত বলা আছে? 7। আর এদিকে এইচ আর আর, এইচ কত? 15, আর কত দেওয়া আছে? 7। 7 15, সরি 15 আর সাথে কত হয়ে যাবে? 22 ইন্টু 22। আচ্ছা এগুলোকে যদি আমি গুণ করি, 7 দুগুণে 14 আর 14 22 হয়ে যায় হচ্ছে 14 দুগুণে 28 8 হাতে 2, 14 দুগুণে 28 30, 308 পাই। কত আনসার হয়ে যাবে? 308 পাই সেমি স্কোয়ার। বোঝা গেছে? নেক্সট। আচ্ছা 11 দাগের কোশ্চেন, ট্রিগনোমেট্রির একটা বেশ ভালো কোশ্চেন, সোজা কিন্তু ভালো। এই অঙ্কটা করতে গেলে তোমাদের আগে কিছু ত্রিকোণমিতির যে বেসিক কিছু রুল আছে সেই রুলগুলো একটু জানতে হবে, সেগুলো আমি এখানে লিখে দিচ্ছি। দেখো কী কী আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 হয়ে যায়। ঠিক আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কত হয়ে যাবে? 1। আর কি আছে? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কী হয়ে যায়? 1 হয়ে যায়। সেটা একটু নিচে লিখি আপাতত, পরে হয়তো কাজে লাগবে। না তো বড় ঝামেলা হয়ে গেল। আচ্ছা সব দিকে সমস্যা। আচ্ছা দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1 হয়ে যায়। আরেকটা কি আছে? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1 হয়ে যায়। এটুকু বোঝা গেছে? এবার দেখো এখানে কি কি আছে? সাইন স্কোয়ার মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 আর বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি যদি উপরটার থেকে দেখো সাইন স্কোয়ার কমন নিই তাহলে কি হবে? সাইন স্কোয়ার যদি কমন নিয়ে নিই সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে কী পড়ে থাকবে? 1 মাইনাস, দেখো এখান থেকে সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে? দেখো পাওয়ার 4 ছিল, 4-এর থেকে আমি দুটোকে বাইরে নিয়ে গেলাম, তাহলে একটা আর দুটো পড়ে থাকবে, তাহলে সাইন স্কোয়ার থিটা। আর এপাশে কী আছে আমার? প্লাস 1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা কী লিখতে পারি? দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কী আছে? 1। এখান থেকে যদি আমরা কস স্কোয়ার থিটাকে রেখে দিই, কস স্কোয়ার থিটাকে যদি রেখে দিই তাহলে ওপাশে গেলে আমার কী হয়ে যাবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাই তো হবে। তাহলে নিচে যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে এটাকে আমরা লিখে দিতে পারি কস স্কোয়ার থিটা। বোঝা গেছে? প্লাস সেম এপাশে নিয়ে নাও 1 আছে মাইনাস এখান থেকে ট্যান স্কোয়ার থিটা কমন নিয়ে নাও, কিন্তু কী কমন নেব আমরা? মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা কমন নিলে কী পড়ে থাকবে এখান থেকে? 1। আর দেখো এখান থেকে মাইনাস কমন নিয়েছি, তার মানে কী হয়ে যাবে? প্লাস
প্লাস ট্যান স্কোয়ার থিটা, বোঝা গেছে, বাই নিচে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো তাহলে এখান থেকে সেক স্কোয়ারকে আমরা লিখে দিই, সেক স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার ছিল, বসে গেলে হয়ে যাবে প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা নিচে কি লিখে দিতে পারি যে 1 প্লাস ট্যান স্কোয়ারের জায়গায় সেক স্কোয়ার থিটা, বোঝা গেছে। এবার দেখো সাইন স্কোয়ার থিটা, একে রাখো সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা কি লিখতে পারি কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস 1, এই যে 1 বাই নিচে কি লিখবো আমরা কস স্কোয়ার থিটা প্লাস এখান থেকে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা আছে এখানে, ঠিক আছে, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা আছে। তাহলে এটাকে আমরা এরকম লিখে দিতে পারি যে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে রাখো আর এদিকে ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা বাই কী হয়ে যাবে টোটাল সেক স্কোয়ার থিটা, বোঝাতে পারলাম। এবার দেখো এবার এটাকে আমরা আলাদা আলাদা করে লিখবো যে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, আবার এদিকে প্লাস দিয়ে 1 বাই কস স্কোয়ার থিটা, বোঝা গেল। এদিকে প্লাস 1 বাই সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা, বোঝা গেল। এবার দেখো সেক স্কোয়ার থিটা কেটে যাবে আর এদিকে কসেক স্কোয়ার থিটা কেটে যাবে। তাহলে এখানে কি পড়ে থাকবে আমার সাইন স্কোয়ার থিটা প্লাস দেখো 1 বাই কস স্কোয়ার থিটাকে পাল্টে দিলে হয়ে যায় সেক স্কোয়ার থিটা। পাল্টে দিলে কেন সেক স্কোয়ার থিটা হয় তার জন্য তোমাকে ট্রিগনোমেট্রি একটু জানতে হবে, চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার যদি মনে হয় যে দেখবে তুমি গিয়ে দেখে আসতে পারো। আচ্ছা এখানে হয়ে যাবে প্লাস 1 বাই সেক স্কোয়ার থিটাকে কী লিখবো আমরা কস স্কোয়ার থিটা। দেখো 1 বাই কসকে লিখলাম আমরা সেক স্কোয়ার থিটা, ঠিক তেমনভাবে এই 1 বাই সেক স্কোয়ারকে লিখবো আমরা কস স্কোয়ার থিটা মাইনাস এখানে কি পড়ে থাকবে ট্যান স্কোয়ার থিটা, এটুকু বোঝা গেছে। এবার দেখো এই সাইন স্কোয়ার থিটা প্লাস এই কস স্কোয়ার থিটা এই দুটোর মান কি হয়ে যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কি 1 হয়ে যায়। আবার এই সেক স্কোয়ার থিটা আর এদিকের এই যে মাইনাস ট্যান স্কোয়ার থিটা আছে এই দুটোও দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কী হয়ে যায় 1 হয়ে যায়, মাঝখানে একটা প্লাস ছিল তাই প্লাস দিয়েছি, তাহলে কী হয়ে যাবে মান আমার 2, বোঝা গেছে। সঠিক উত্তর কত হয়ে যাবে 2। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটা নিয়মিত ষড়ভুজ যার প্রতিটি বাহ্যিক কোণের পরিমাপ কত। একটা নিয়মিত ষড়ভুজ যার প্রতিটি বাহ্যিক কোণের পরিমাপ কত। দেখো ষড়ভুজ মানে বাহু করা থাকবে 6টা, ষড়ভুজ মানে বাহু করা থাকবে ছোট। আচ্ছা তোমার হচ্ছে বহুভুজের যে সূত্র বাহু আমরা কী দিয়ে বের করি, বাহু কী করে বের করি আমরা 360 ডিগ্রি বাই বহিক কোণ, এটাই তো বের করি আমরা। তাহলে এখানে দেখো আমাদের বাহু বলা আছে, ষড়ভুজ মানে কি 6টা বাহু সমান সমান 360 ডিগ্রি বাই বহিক কোণ। তাহলে এখান থেকে বহিক কোণ এপাশে চলে যাবে, বহিক কোণ সমান সমান 360 ডিগ্রি বাই 6 সমান সমান 60 ডিগ্রি। তাহলে বহিক কোণের পরিমাপ কত 60 ডিগ্রি করে, বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এ ও বি পাইপ যথাক্রমে 15 ঘন্টা 20 ঘন্টা একটি ট্যাঙ্ক ভর্তি করে। আচ্ছা এ পাইপ আছে বি পাইপ আছে, এ পাইপ 15 ঘন্টায় ভরে দেয় আর বি পাইপ 20 ঘন্টায় ভরে দেয়। আচ্ছা পাইপ সিও আছে যে 30 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করে। ওকে পাইপ সি হচ্ছে মাইনাস, কারণ মাইনাস দিলাম এই কারণেই যে খালি করার পাইপ, ঠিক আছে, এ খালি করে দেয় 30 ঘন্টায়। 3টি পাইপ একসঙ্গে চালালে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে, শুরুতে খালি ছিল। ওকে তাহলে এদের লসাগু নিতে হবে হচ্ছে আমার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, লসাগু কত হয়ে যাবে 60 হয়ে যাবে। তাহলে এ এর ক্যাপাসিটি কত 4 ইউনিট করে, বি এর ক্যাপাসিটি 3 ইউনিট করে আর সি এর ক্যাপাসিটি 2 ইউনিট করে, তাও মাইনাস। আচ্ছা দেখো এটা কী ছিল তাদের সময়, তাদের এত সময় করে লাগতো ভরতে, তাহলে এটা এখানে কি আসবে তাদের ক্ষমতা আসবে। এবার দেখো বলেছে যে 3টি পাইপ যদি একসাথে আমি চালাই, 3টে পাইপ আমি একসঙ্গে চালাতেই পারি, তাহলে প্রথম পাইপটা আমাকে 4 ইউনিট করে জল ভরবে,
দ্বিতীয় পাইপটাও 3 ইউনিট করে জল ভরবে, কিন্তু বেচারা তৃতীয় পাইপ ও হচ্ছে ফুটো পাইপ, ও কী করবে 2 ইউনিট করে জল বাইরে বের করে দেবে। তাহলে আলটিমেটলি আমার এক ট্যাঙ্কে কতটা করে জল ধরবে? পুরো ট্যাঙ্কে আমার জল ধরবে প্রতি ঘন্টায় 4 আর 3 7 থেকে 2 গেলে 5 ইউনিট করে। 3টে পাইপ একসাথে চালালে দুজনে মিলে এ আর বি মিলে 7 ইউনিট ভরে দেয়, কিন্তু তার সাথে যদি আমি সি পাইপটাও চালিয়ে রাখি, ও বেচারা 2 ইউনিট করে জল বাইরে বের করে দেয়। তাহলে আলটিমেটলি আমার 4 আর 3 7 ইউনিট করে জল ঢুকছে আর 2 ইউনিট করে বেরোচ্ছে। তাহলে আমার জল থাকছে কতটা করে? 5 ইউনিট করে। টোটাল ভরতে হবে হচ্ছে আমার 60 ইউনিট, আর প্রতি ঘন্টায় ভরছে কতটা করে? 5 ইউনিট। তাহলে আমার টাইম লাগবে কতটা? 12 ঘন্টা। বোঝা গেছে? একজন ফল বিক্রেতা 4,800 টাকা দিয়ে 4,800 টাকা দিয়ে 800টি আপেল কিনেছে এবং 800 টাকা পরিবহনে ব্যয় করেছে। তাহলে একটা জিনিস ভেবে দেখো, এই 800টি আপেল কিনতে তার টোটাল খরচ কত হয়েছে? 4,800 আর 800, তাহলে তার টোটাল খরচ হয়ে গেছে কত? 4,800 প্লাস 800, 5600 টাকা অ্যাকচুয়ালি তার ক্রয় মূল্যের দাম। 800টা আপেলের ক্রয় মূল্য কত? 5600 টাকা। এবার তাহলে একটা আপেলের ক্রয় মূল্য কত? 800টার যদি 5600 হয়, তাহলে আমি 800 দিয়ে ভাগ দেবো, 2 শূন্য 2 শূন্য 7। তাহলে একটা আপেলের সিপি কত করে? 7 টাকা করে। বলেছে প্রতিটি আপেলে 10 টাকা করে লাভ নেবে আবার, তাহলে কিনেছে 7 টাকায়, এর সাথে আবার 10 টাকা করে তাকে এক্সট্রা লাভ রাখতে হবে। তাহলে টোটাল বিক্রয় মূল্য কত হয়ে যাবে? তাহলে তাকে 17 টাকায় বেচতে হবে। 7 টাকার আপেল কিনে যদি সে 17 টাকায় বিক্রি করে, তবেই সে 10 টাকা লাভ করতে পারবে। বোঝা গেছে? বলেছে 5x - 3y = 7 আর 7x + 4y = 18। এই যে সমীকরণ জোড়া দেওয়া আছে, এই জোড়ার সমাধানের সংখ্যা কত? দেখো বলেছে নাম্বার অফ সলিউশন, বা কতগুলো করে সমাধান থাকবে। দেখো সমাধান 3 রকমভাবে হয়। কী কী? a/a1, b/b1, c/c1। বোঝা গেল? a/a1, b/b1 এবং c/c1। এটা আমার কাজে লাগবে, কপি করে নিই। আচ্ছা, a/a1, b/b1, c/c1 এগুলো যদি সব অসমান হয়, ঠিক আছে, এগুলো যদি সব অসমান হয়, তাহলে সলিউশন থাকবে ইউনিক বা একটা। সলিউশন কতগুলো থাকবে? একটা বা ইউনিক বা 1 সলিউশন। ঠিক আছে, 1 সলিউশন। আবার এদিকে a/a, b/b1, c/c1, ঠিক আছে, এটা যদি সমান হয়ে যায়, তিনটে যদি সমান হয়ে যায়, তাহলে এর ইনফানাইট থাকবে সলিউশন। ঠিক আছে, মানে প্রচুর থাকবে, যাকে গুণে শেষ করা যাবে না। ইনফানাইট মানে তো বোঝো, INFINITE, ইনফানাইট। আবার a/a1, b/b1 আর c/c1, a/a1 আর b/b1 যদি সমান থাকে, কিন্তু এটা যদি অসমান হয়, তাহলে এর সলিউশন হবে নো সলিউশন। বোঝা গেছে? তিনটেই যদি অসমান হয় তবে ইউনিক বা একটা সলিউশন, তিনটে সমান হলে ইনফানাইট সলিউশন থাকবে, আর তোমার প্রথম দুটো সমান আর পরেরটা অসমান হলে নো সলিউশন। এবার তোমার মাথায় প্রশ্ন আসে এ কি, বি কি আর সি কি। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে a1, এটা হচ্ছে বি, এটা হচ্ছে b1, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে c1। তাহলে এখানে আমরা করে দেখব যে 5/7 - 3/4 আর কত হয়ে যাবে? 7/18। দেখো এখানে এগুলো কি সমান হচ্ছে? একটাও কোনোটা কি সমান হচ্ছে? 5/7, 3/4, 7/18 কোনোটা কি সমান করতে পারছি আমরা? অনুপাত পারছি না, তাহলে সবগুলো অসমান। আর সবগুলোই যখন অসমান থাকবে তখন কী হয়ে যাবে? ইউনিক বা 1 সলিউশন। বোঝা গেছে? ইউনিক বা 1 সলিউশন। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে দুটি পাইপ আছে এ আর বি, 5 ঘন্টা ও 6 ঘন্টায় 1000 লিটার ট্যাঙ্ক ভরতে পারে।
এ কতটা ঘন্টায় ভরে 5 ঘন্টায়, আর বি কত ঘন্টায় ভরে 6 ঘন্টায়। কতটা 1000 লিটার। উভয় পাইপ একসাথে খোলা থাকলে 1800 লিটার খালি ট্যাঙ্ক পূর্ণ করতে তাদের কত সময় লাগবে। দেখো টোটাল কত 1000 লিটার, তাহলে এটা হচ্ছে ওদের সময়ের অনুপাত দেওয়া আছে এখানে। তাহলে এদের ক্ষমতার অনুপাত কত, 1000 লিটার কত ঘন্টায় ভরে 5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কতটা ভরবে 200 লিটার করে প্রতি ঘন্টায় ভরে। এটা হচ্ছে ক্যাপাসিটি। আর বি 1 ঘন্টায় ভরে হচ্ছে 6 ঘন্টায় ভরে 1000 লিটার, তাহলে 1 ঘন্টায় ভরবে 1000/6 = 500/3, এতটা করে ভরে। এবার এদের দুজনের টোটাল ক্যাপাসিটি কত, কারণ দুজনে মিলে একসাথে কাজ করবে, তো কাজ করে 1800 লিটার ভরবে, তাহলে দুজনের ক্যাপাসিটি কত 200 প্লাস 500/3। দেখো এর নিচে 500 আছে, তো এটার নিচে তুমি 500 করে নাও, এর নিচে 3 আছে 500-র নিচে, তাহলে এর নিচেও 3 করে নাও, যোগ করতে সুবিধা হবে। এখানে যদি যদি 3 লেখো, 200 নিচে যদি 3 লেখো, তাহলে উপরেও তোমায় 3 লিখতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 3 কেটে গেল, কিছুই লিখিনি আমি। তাহলে উপরে হয়ে যাবে কত 600/3 প্লাস এখানে কত হয়ে যাবে 500/3, অ্যাকচুয়ালি 1100/3। এটা হচ্ছে এদের টোটাল ক্যাপাসিটি, দুজনের ক্যাপাসিটি। টোটাল আমার জল ভরতে হবে কত 1800, দুজনে কতটা করে ভরে প্রতি ঘন্টায় 1100/3 ইউনিট করে। তাহলে এটাই তাদের টোটাল সময় লাগবে, যে কতটা সময় লাগছে টোটালটা পূরণ করতে। কাটাকাটি করলে 3 ওপাশে হয়ে যাবে, পাল্টে খেয়ে উপরে উঠে যাবে, তাহলে 1800 ইন্টু 3 নিচে হয়ে যাবে 1100, 2 শূন্য 2 শূন্য কাটলো, অর্থাৎ 54/11। বোঝা যাচ্ছে। নেক্সট বলেছে নিচের তথ্যটির গাণিতিক গড় নির্ণয় করো। এটার গড় নির্ণয় করতে হবে। দেখো সম্ভবত প্রথম কি দ্বিতীয় অঙ্কটা ছিল এই গড় নির্ণয়ের উপরে, সেখানে নিচের একটা ফ্রিকোয়েন্সি মিসিং ছিল, আমরা সেটা বের করেছি। এখানে সব কিছু দেওয়া আছে, এর গড় বের করতে হবে। দেখো কীভাবে করবে, আর ওই তো সেম জিনিস, যে 10 নম্বর পেয়েছে কতজন 5 জন, 20 নম্বর পেয়েছে 5 জন, 30 নম্বর পেয়েছে 4 জন, 40 পেয়েছে 6 জন, 50 পেয়েছে 5 জন, এইভাবে করে দেবে। কী করবো আমরা, গুণ করব সবগুলোকে। 5 10 কত হয়ে যায় 50, প্লাস 5 20 100, প্লাস 3 4 12 অর্থাৎ 120, প্লাস 240, প্লাস 250। ভাগ করব আমরা কত দিয়ে, 5 আর 5 10, 6 আর 4 10, 20 আর 5 25। আচ্ছা টোটাল কত হয়ে গেল আমাদের 250 আর 50 300, 400, 250 50 300 হয়ে গেল, 400, 500, 600 700, 760, 760/25। 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে হয়ে যাবে হচ্ছে 5 14 70, 15 75, হাতে 1, 5 দুগুণে 10। 5 দিয়ে ভাগ করার নিয়ম কি, যেটাকে ভাগ করবো তাকে ডবল করবো, 152 ডবল হচ্ছে 304, এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দেবো 30.4। বোঝা গেছে। নেক্সট দেখো 18 দাগের অঙ্ক কী বলেছে, যে একজন বাবার বয়স তার ছেলের বয়সের 7 গুণ। বাবা ছেলে, বাবার বয়স বলেছে ছেলের বয়সের 7 গুণ। বাবার বয়স 7 হলে ছেলের বয়স কত হয়ে যাবে 1। 3 বছর পর বাবার বয়স হবে ছেলের বয়সের 5 গুণ। 3 বছর পর বাবার বয়স হবে ছেলের বয়সের 5 গুণ, মানে তখন যদি ছেলের বয়স 1 হয় বাবার বয়স কত হয়ে যাবে 5। এই যে ডিফারেন্সটা এটা কত 3 বছরের, এইটুকু বোঝা গেছে। এবার দেখো এখানে যে বয়সের গ্যাপ সেটা কত আমার 6, এখানে বয়সের গ্যাপ 4, এটা তো সম্ভব না। কী করতে হবে আমাকে, নিচেরটাকে আমার 6 দিয়ে গুণ করতে হবে, আর উপরেরটাকে আমার 4 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে। তাহলে নতুন যে অনুপাত হবে কত হয়ে যাবে 28, আর এদিকে 4, নিচে হয়ে যাবে 30, আর এদিকে 6 6। এই যে এখান থেকে যে 2 বছর বেড়েছে হিসাবে, যে অনুপাতে যে 2 বেড়েছে, এই 2-এর মান কত দেওয়া আছে আমাদের বইতে 3, এই যে 3ই তো বলেছিল 3 বছর পর। বলেছে বর্তমানে বাবার বয়স কত, বর্তমানে বাবার বয়সের অনুপাত কত, বর্তমানে 28 বছর। তাহলে 2 মানে যদি 3 হয়, তাহলে 28 মানে কত হবে, কত গুণ 2-এর 14 গুণ এপাশে, তাহলে এপাশেও আমার 14 গুণ করতে হবে, 14 3 42। নেক্সট যদি x/6 = 6:y হয় এবং x/y = y/6 হয়, তাহলে নিচের কোন বিকল্পে যথাযথভাবে x y এর মান দেওয়া আছে। দেখো এই ধরনের অঙ্কগুলোকে আমি কি বলেছিলাম, যে কাছেরটা কাছেরটা গুণ করতে আর দূরেরটা দূরেরটা গুণ করতে, আর এদের মান সমান হয়, মানে
এক্স ওয়াই সমান সমান কত হয়ে যাবে, 6 6 36। আবার এদিকে কী হয়ে যাবে, ওয়াই স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে কী হয়ে যাবে, ওয়াই স্কোয়ার সমান সমান কত হয়ে যাবে, এক্স 6, এক্স 6 হয়ে গেল। দেখো এখান থেকে তুমি এক্সের মান বের করতে পারবে যে 36/y, সেটাকে তুমি এক্সের জায়গায় বসাবে, বসিয়ে বের করে এক্স আর ওয়াইয়ের মান বের করতে পারো। আবার শর্টকাটে করা যায় কি, একটু অপশানের দিকে তাকালে এটার অ্যান্সার হয়ে যায়। দুটো সংখ্যা যে দুটোকে গুণ করলে আমার 36 হবে, বোঝা গেল। এক্স আর ওয়াইয়ের মান জানতে চেয়েছে, তাহলে এক্স আর ওয়াই এমন দুটো সংখ্যা হবে যাদের গুণ করলে আমি কী পাবো, 36 পাবো। এটুকু বোঝা গেছে। তাহলে অপশানের মধ্যে কোন দুটোকে গুণ করলে আমার 36 হয়, 6 আর 12 গুণ করলে কত হয়ে যায়, 72, 12 আর 6 গুণ করলে 72, 12 12 গুণ করলে 144, 6 আর 6 গুণ করলে 36 হচ্ছে। তাহলে একমাত্র অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, 8, 10, 12 এবং 16 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট 6 অঙ্কের সংখ্যা কত? গতকালের অঙ্কে বলেছিলাম এই ধরনের অঙ্ক করতে দিলে কী হয়ে যাবে, 8, 10, 12, 16 এদের এলসিএম নেবে, এলসিএম নেওয়ার পরে 6 অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা কত, একের পরে 2, 4, 6টা, এতগুলো শূন্য, এটাকে এলসিএম দিয়ে ভাগ করতে হয়। ভাগ করার পরে কিছু একটা বেরোবে এখানে, আবার এখানে একটা ভাগশেষ বেরোবে, ঠিক আছে। এখানে যে ভাগশেষটা বেরোবে সেটা যদি তুমি এখান থেকে বিয়োগ করে দাও, এখান থেকে এই যে 6 অঙ্কের ছোটো সংখ্যা থেকে এখান থেকে তুমি যদি 1ও বিয়োগ করো, সেটা কিন্তু একটা 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। আমাকে কি বলেছিল, 6 অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা। তাহলে আমাদের করতে হবে কি, এখানে যে ভাগশেষটা বেরোবে সেটার সাথে কত যোগ করলে আমাদের এলসিএমের সমান হবে, আবার বোঝা গেছে, সেটাকে তুমি এটার সাথে যোগ করে দেবে। এটুকু বোঝা গেল। এটা হয়ে যাচ্ছে একদম পাতি নিয়ম বা সবথেকে বড় বেসিক নিয়ম, অনেকটা বড় হয়ে যায়। তুমি স্মার্টভাবে ছোটোভাবে এবং শর্টকাটে কীভাবে করবে, দেখো বিভাজ্যতার রুল লাগাবে। এখানে লাস্টে বলেছে 10 দিয়ে ভাগ যেতে হবে, 10 দিয়ে ভাগ গেলে কী হবে, আমার সবগুলো লাস্টে 0 থাকতে হবে, সবগুলো লাস্টে 0 আছে, তাহলে এটা আমরা করতে পারছি না। আমরা করব কি, তোমার 12 দিয়ে দেখতে হবে, 12 মানে 3 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে। এবার 3 দিয়ে ডিভিজিবিলিটির রুল মেলাতে হবে, যে 3 দিয়ে ভাগ কোনগুলো যায়, যেগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যায়। 4 আর 1 5, এটা 3 দিয়ে যাচ্ছে না। 2 আর 1 3, এটা যাচ্ছে। 6 আর 1 7, এটাও 3 দিয়ে যাচ্ছে না। 8 আর 1 9, এটা যাচ্ছে। তাহলে অলরেডি আমি দুটো অপশান এলিমিনেট করে দিয়েছি, 1 আর সি, এ আর সি দুটো অলরেডি বাদ। তাহলে এই দুটোর মধ্যে আমার দেখতে হবে। এবার ছোট্ট করে চলে আসো তুমি 8-এর ক্ষেত্রে। 8-এর ক্ষেত্রে নিয়ম কী, যে লাস্টের 3টে সংখ্যা আমার 8 দিয়ে ভাগ যেতে হবে, লাস্টের 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এই 3টে সংখ্যা দেখো, 20, 0, 20, 0 তো নিতে পারবো না, তাহলে 20কে কি 8 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হবে না। তাহলে আলটিমেটলি এটাই হবে একমাত্র অ্যান্সার, কারণ 80কে আমরা 8 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল। পরীক্ষার হলে অ্যাভয়েড করবে এইভাবে করার, এইভাবে করতে গেলে কিন্তু 30 থেকে 40 সেকেন্ড সময় যাবে, আর এইভাবে তুমি যদি বুঝে করো 10 থেকে 12 সেকেন্ড এনাফ। 21 দাগের কোশ্চেন কী বলছে, যে এখানে জেড এর কোন মানের জন্য সমীকরণের মূলগুলি সমান হবে, এখানে জেড এর কোন মানের জন্য সমীকরণের মূলগুলি সমান হবে। একটা সমীকরণ লেখা হয় কিভাবে, এ এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এটা হচ্ছে একটা সমীকরণ। আবার মূলগুলোর সমান বা ইকুয়াল রুটস, আমরা মূলের প্রকৃতি জানি কিভাবে, মূলের প্রকৃতি জানি আমরা ডিসক্রিমিন্যান্ট দিয়ে। এই মূলের প্রকৃতি বা ইকুয়াল রুটসগুলো যদি ইকুয়াল হয়, ইকুয়াল হতে গেলে আমাকে বি স্কোয়ার সমান সমান 4ac সমান হতে হবে, ঠিক আছে। বি স্কোয়ার সমান সমান 4ac সমান হতে হবে। এইখানে দেখো এ মানে কি, এক্স এক্স স্কোয়ারের সহগ কত, এ হচ্ছে এই যে এ, এক্সের সহগ বি, এই যে বি, আর সি কি, সি তো একাই পড়ে থাকে। তাহলে এখানে দেখো এই যে z+4 এটা কি, এটা হচ্ছে এ, z+1 এটা কি, এটা হচ্ছে বি, আর এই যে +1 এটা কি, এটা হচ্ছে সি। বোঝা গেল এবিসি কোনটা। তাহলে আমার যদি রুটসগুলো যদি ইকুয়ালি হয়, তাহলে আমার ডিসক্রিমিন্যান্ট এটা হয়ে যাবে। ডিসক্রিমিন্যান্ট কী হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার কিসের সমান হয়ে যাবে, 4ac সমান হয়ে যাবে। তাহলে আমি তাই লিখে দেবো, বি স্কোয়ার সমান 4ac। বি স্কোয়ার কত আমাদের, এই যে বি কত আমাদের, z+1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এ কত আমাদের z+4
4 ইন্টু সি কত আমাদের 1। তাহলে এখান থেকে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী হয়ে যায়, জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 1 সমান সমান 4z প্লাস 16। দেখো 1 দিয়ে গুণ করলে সব কিছু সেই একই হয়ে যাবে, তাহলে আমি আর 1 আর লিখলাম না, এটুকু বোঝা গেছে। এবার এদিকে নিয়ে আসলে জেড স্কোয়ার, দেখো প্লাস 2z আছে আর এপাশে 4z আছে, এটা যদি এপাশে আসে কী হয়ে যাবে, মাইনাস 2z হয়ে গেল। আর এদিকে প্লাস 1, এদিকে আছে প্লাস 16, এটা এপাশে আসলে মাইনাস 16 হয়ে যাবে, অর্থাৎ পড়ে থাকবে মাইনাস 15 সমান সমান 0। এটুকু বোঝা গেছে। আচ্ছা এটা কিন্তু 22 না, ঠিক আছে, এটা কিন্তু জেড, 22 বলে ভুল করো না। এবার এটাকে মিডিল টার্ম করতে হবে, ফ্যাক্টরাইজেশন করে তোমাকে রুটগুলো বের করতে হবে। তাহলে কী লিখবো আমরা, জেড স্কোয়ার, মাঝখানে -2 আনতে হবে আর গুণ করে -15 স্কোয়ার আনতে হবে। তাহলে কী করলে আমাদের -2 হবে মাঝখানে, আর গুণ করলে 15, দেখো 5 আর 3 মানে 5 আর 3, এগুলোর থেকে আমি 2 বানাতে পারি, আবার 5 আর 3 গুণ করলে 15 হয়। তাহলে কী করবো আমরা, -2 রাখতে হবে, তাহলে বড়টার চিহ্ন আমাকে মাইনাস দিতে হবে, 5z প্লাস 3z, আর এদিকে -15 তো পড়ে থাকবে সমান সমান 0। এখান থেকে z কমন নিলে আমার হয়ে যাবে z মাইনাস 5, আবার ওখান থেকে প্লাস 3 কমন নিলে z মাইনাস 5, এখান থেকে আমি আবার কমন নিতে পারি z মাইনাস 5 আর z প্লাস 3 সমান সমান 0। দুটো রাশির গুণফল যখন 0, তখন আমি আলাদা আলাদাভাবে তাদেরকে 0 লিখতে পারি। কি লিখবো আমি, z মাইনাস 5 সমান সমান 0, তাহলে z এর মান হয়ে গেল 5। অপরদিকে z প্লাস 3 সমান সমান 0, তাহলে z এর মান হয়ে গেল -3। তাহলে এখানে z এর মান কী কী দেওয়া হলো, 5 এবং -3। z এর মান 5 এবং -3-র জন্য এই সমীকরণটার মূলগুলো সমান হবে, বোঝা গেল, z এর মান 5 এবং -3-র জন্য। আচ্ছা এখানে অপশানে তো দেওয়া নেই, এটাকে 5 করে না, অপশানে একটু মিস্টেক আছে, ঠিক আছে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, বোঝা গেল। নেক্সট দেখো, অ্যাকচুয়ালি মিসিং আছে বলতে টাইপ করা হয়নি, ঠিক আছে, একটা একটা করেই টাইপ হয়ে গেছে, দুটো করে টাইপ করতে হতো। নেক্সট কোশ্চেন, আর একটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক বলেছে, এই সমীকরণের একটা মূল যদি অন্যটির অনন্যক হয়, অনন্যক মানে কি, এক্সের অনন্যক 1/x, 5-এর অনন্যক 1/5, x/y এর অনন্যক y/x, ঠিক আছে, অনন্যক মানে একে অপরের উল্টো বলেছে। তাহলে একটা মূল যদি অপর মূলের অনন্যক হয়, তাহলে একটা মূলকে যদি আমি আলফা ধরি, অপর মূলকে আমি কত ধরবো, 1/α। তাহলে এ এর মান কত, এ এর মান কত জানতে চেয়েছে। দেখো এটা আমরা কিভাবে করতে পারি, আচ্ছা আমরা কি জানি, আমরা মূলের গুণফল আর যোগফল জানি। যোগফল কি হয়ে যায়, -b/a, আর গুণফল কি হয়ে যায়, গুণফল c/a, বোঝা গেল। যোগফল হচ্ছে -b/a, রুটসের যোগফল -b/a আর রুটসের গুণফল c/a। এবার গুণ করব আমি, আলফা ইন্টু 1/α সমান সমান কী হয়ে যাবে, c/a, c মানে কি আমার, এই যে 7 - a, এটা হচ্ছে c, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, বোঝা গেছে। তাহলে আলফা ইন্টু 1/α অর্থাৎ মূল দুটোর গুণফল সমান সমান কী হয়ে যাবে, c/a, c মানে 7 - a/a, a কোনটা আমাদের a প্লাস 3, আলফা আলফা কেটে দিলাম, তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে গেলে a প্লাস 3 সমান সমান 7a, সরি 7 - a, এই মাইনাস এ পাশে আসলে প্লাস এ হয়ে যাবে, অর্থাৎ +2a সমান সমান 7, আর এই যে +3 এ পাশে আছে, ও পাশে গেলে -3 হয়ে যাবে, অর্থাৎ 4 হয়ে যাবে। তাহলে এর মান কত হয়ে গেল, 2, বোঝা গেছে। তাহলে এর মান কত হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে। আচ্ছা কোশ্চেন নাম্বার 23, একটি অফিস ঘরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 5 মিটার ও 3 মিটার, ছাদ ও দেওয়াল রং করতে 60 টাকা প্রতি বর্গমিটার হারে মোট 7,440 টাকা খরচ হয়েছে, ঘরের উচ্চতা কত। একটা বেশ ভালো অঙ্ক বলেছে, একটি অফিস ঘরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 5 আর 3, ছাদ আর দেওয়াল রং করতে হবে,
তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? দেখো টোটাল ক্ষেত্রফলের সাথে আমাদের টাকা গুণ করলেই তো আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে সেটা বেরোবে। তাহলে আমাকে আগে টোটাল ক্ষেত্রফল জানতে হবে। আগে দেখবো আমি 4 দেওয়ালের ক্ষেত্রফল কত। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু এল প্লাস বি ইন্টু হাইট হয়ে যায়। এটা গেল আমার 4 দেওয়ালের ক্ষেত্রফল। এর সাথে আবার বলেছে ছাদও রং করতে হবে। ছাদ মানে উপরে থাকবে। এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ হয়। কী হয়? দৈর্ঘ্য আর প্রস্থ, এল ইন্টু বি। বোঝা গেল? এল আর বি গুণ হয়। এটা গেছে হচ্ছে আমার টোটাল ক্ষেত্রফল। এই যে টোটাল ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলকে যদি আমি 60 দিয়ে গুণ করি, প্রতি বর্গমিটারে 60 টাকা খরচ হচ্ছে, তাহলে টোটাল ক্ষেত্রফলের সাথে যদি আমি 60 গুণ করে দিই তাহলে আমার টোটাল খরচ বেরিয়ে যাবে, সেটা দেওয়া আছে। এখান থেকে কি করব আমরা, 2 এল আর বি। এল কত আমাদের? এল হচ্ছে আমাদের 5 আর বি কত আমাদের 3। 5 আর 3 8 ইন্টু 8 ইন্টু এইচ আমরা জানি না, প্লাস এল আর বি হচ্ছে 3 5 15, এটা 5 আর এটা 3, কত হয়ে যাবে 15 ইন্টু 60। দেখো 60 দিয়ে আমরা কাটাকাটি করবো, এই 0 0 কেটে দিলাম, 6 দিয়ে এটাকে কাটলে 6 এবং 72, হাতে 2, 4 ছক 24, অর্থাৎ সমান সমান 124। আচ্ছা 8 দুগুণে 16 এইচ সমান সমান কত হয়ে যাবে? দেখো প্লাস 15 এপাশে আছে, প্লাস 15 ওপাশে গেলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 109। আর এইচ সমান সমান হয়ে যাবে 109/16। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দাঁড়াবে কত? 6 × 96, 7 × 112, বেশি হচ্ছে, তাই 6 দিয়ে শুরু, 6 দিয়ে 6.8, সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? 6.8। বোঝা গেছে? 24 দাগের কোশ্চেন। আচ্ছা এর মান কত? দেখো এটা শর্টকাটে করা যায় হচ্ছে না, সবগুলোকে এত যোগ করার দরকার নেই। এটাকে তুমি 52 ধরে নাও, এটাকে 251 আছে তো এটাকে 252 ধরে নাও, এটা তুমি অ্যাপ্রক্সিমেট ধরে নাও, আর এটাকে 156 ধরে নাও। দেখো 252 থেকে আমার 52 চলে গেলে কত পড়ে থাকবে? 200 পড়ে থাকবে। কত পড়ে থাকবে? এখানে 200 পড়ে থাকবে, আর 200-র সাথে 156 কী হবে? যোগ হবে, তার মানে 356-র আশেপাশে অ্যান্সার হবে। 356-র আশেপাশে একমাত্র অপশান সি আছে, 355। বোঝা গেছে? আজকের লাস্ট কোশ্চেন বলেছে নিচের সংখ্যাটি কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? নিচের কোন সংখ্যাটি দ্বারা এটা বিভাজ্য? দেখো 5 দিয়ে তো ভাগ হবে না, কারণ লাস্টে 5ও নেই 0ও নেই, 5 দিয়ে হচ্ছে না। 8 দিয়ে ভাগ করা যায় কিনা মানে কি, লাস্টে 3টে সংখ্যা আমার 8 দিয়ে ভাগ যেতে হবে। 8 কে 8 থাকে আমার কত? 3, 38, 4টা 32, 8 দিয়েও ভাগ যাচ্ছে না। 6 দিয়ে ভাগ যাওয়া মানে আমার 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে। আমাকে আগে দেখতে হবে 2 দিয়ে তো যাচ্ছে, কারণ লাস্টে 8 আছে, লাস্টে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যায়। এবার দেখতে হবে 3 দিয়ে যাচ্ছে কিনা। 3 দিয়ে যাওয়ার নিয়ম কি, এদের যোগফল আমার 3 দিয়ে ভাগ যেতে হবে। 8 আর 1 9, 9 আর 1 10 আর 8 18, হ্যাঁ 3 দিয়েও ভাগ যাচ্ছে, 2 দিয়েও যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, তার মানে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। দেখো 6 দ্বারা একবার যখন হয়ে গেছে তাহলে 7 দ্বারা হবে না, তবুও করে দেবো, 7 দিয়ে ভাগ করে দেবো। 7 7, হাতে 1, 7 7 থাকে 4, 5 7 35, হাতে 6 68, যায় না। বোঝা গেল? তাহলে একমাত্র 6 দিয়েই তোমার ভাগ যাবে। তো থ্যাংক ইউ, এই ছিল আজকে তোমাদের 25টা কোশ্চেনের সলিউশন। আর তোমরা কমেন্ট বক্সে লেখো যে কার কত স্কোর হলো, 25-এর মধ্যে কে কত স্কোর করলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। আর টোটাল ক্লাসের পিডিএফ ক্র্যাক ইওর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা সেখান থেকে জয়েন করে ডাউনলোড করে নিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাও, আর তোমাদের ভালো মন্দ যাই লাগুক না কেন একটু কমেন্ট করে যাও। আর তোমাদের কোনো অঙ্কে যদি তোমাদের সমস্যা থেকে যায়, বা কোনো অঙ্ক যদি এমন আছে তোমরা পারছো না, কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও সেই অঙ্কটার, আমি পরের কোনো ভিডিওতে তার সলিউশন করে দেবো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।